আপনারা শুনছেন ভয়াল রসের সম্রাট H.P. লাভক্রফটের শ্রেষ্ঠ 12টি রচনা তথাগত চৌধুরীর কণ্ঠে। ডেগন। চূড়ান্ত মানসিক চাপের মধ্যে এই কথাগুলো লিখছি, কারণ আজ রাতের পর এ জীবন আমি আর রাখব না। টিকে থাকার জন্যে যে ওষুধ আমাকে কিছুটা স্বস্তি দিত, ফুরিয়ে এসেছে তার ভাঁড়ার। নিঃশেষ হয়ে গেছে আমার শেষ কপর্দকটুকুও। এই যন্ত্রণা সহ্য করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই নিচের নোংরা রাস্তায় চিলেকোঠার জানলা থেকে ঝাঁপ দেব একটু বাদেই। ভাববেন না যে আমি দুর্বল হৃদয় কিংবা পাগল। সে আমার যতই মরফিনের নেশা থাকুক না কেন, এই যে তাড়াহুড়ো করে কয়েকটা লাইন লিখছি, এগুলো পড়ে হয়তো সমস্তটা বুঝবেন না, কিন্তু কিছুটা অন্তত আন্দাজ করতে পারবেন ঠিক কি কারণে স্মৃতিলোভ বা মৃত্যু এ দুটোর একটা পথ বেছে নেওয়া আমার জন্যে কেন এত জরুরি ছিল। মাল সরকারের দায়িত্ব নিয়ে জাহাজে চড়ে যাত্রা করছিলাম। বিস্তীর্ণ প্রশান্ত মহাসাগরের এক অকুল নির্জন অঞ্চলে জার্মান হানাদারের খপ্পরে পড়ল আমাদের জাহাজ। মহাযুদ্ধ তখন সবে শুরু হয়েছে। যুদ্ধের শেষ বেলার জার্মান নৌসেনারা হতাশায় ভুগে যেমন মানসিক অধঃপতনের কবলে পড়েছিল, তাদের তখনও সেই হুঁশ হয়নি। জাহাজখানা তারা যুদ্ধের পারিতোষিক হিসেবে দখল করল বটে, কিন্তু যুদ্ধবন্দীদের প্রতি যে সভ্য ভদ্র ব্যবহার করা উচিত, তাদের আচরণ হল সেরকমই। তাদের ঢিলেঢালা নিরাপত্তার সুযোগ নিয়ে একলা একটা নৌকোয় চড়ে পালালাম ধরা পড়ার 5 দিন বাদেই। সঙ্গে নিলাম বেশ কিছুদিন চলার মতো জল আর খাবার। মুক্তি পেয়ে নৌকো নিয়ে যখন ভাসলাম, তখন ঠিক কোথায় রয়েছি তার বিন্দু বিসর্গ জানতাম না। নাবিকদের মতো দিক নির্ণয় করার ক্ষমতাও আমার ছিল না কোনো দিন। আকাশের তারা আর সূর্যের গতিবিধি থেকে আন্দাজ করতে পারছিলাম যে রয়েছি বিষুব রেখার দক্ষিণে কোথাও, তবে ঠিক কোন দ্রাঘিমাংশে তা বোঝার কোনো উপায় ছিল না। চোখে পড়েনি কোনো দ্বীপ বা উপকূলের রেখাও। আশা করেছিলাম হয়তো কোনো জাহাজের নজরে পড়ব, অথবা পৌঁছে যাব টিকে থাকার মতন কোনো সমুদ্র তটে। সমুদ্রের পরিষ্কার আবহাওয়ায় জ্বলন্ত সূর্যের নিচে উদ্দেশ্যহীনভাবে ভাসতে ভাসতে কেটে গেল না গোনা অনেকগুলো দিন। এ কদিনে না কোনো জাহাজ চোখে পড়ল, না ডাঙার চিহ্ন দেখতে পেলাম। সেই বিরামহীন নীল উত্তাল বিশালতার মাঝে একাকিত্ব গ্রাস করল আমায়। ক্রমশ মুষড়ে পড়তে লাগলাম আমি। অবস্থা যখন পাল্টাল, তখন আমি ঘুমিয়ে, স্বপ্নতাড়িত এক ছেঁড়া ছেঁড়া ঘুমে সে সময় এক নাগাড়ে আচ্ছন্ন হয়ে থাকি আমি। তাই ঠিক কি হয়েছিল জানার এখন আর কোনো উপায় নেই। ঘুম ভেঙে দেখলাম আঠালো পাঁকে শরীরের অর্ধেক ডুবে রয়েছে আমার, আর চারপাশে ভয়ানক উর্মিমালার মতো চেহারা নিয়ে দিগন্ত জুড়ে ছড়িয়ে রয়েছে কৃষ্ণ কালো পঙ্কিল এক নারকীয় প্রান্তর। একটু দূরে কাত হয়ে পড়ে রয়েছে আমার নৌকোটা। ভাবছেন হয়তো এইরকম অপ্রত্যাশিত অদ্ভুত দৃশ্যপট পরিবর্তনে আমি একেবারে বিস্ময়ে অভিভূত হয়ে পড়েছিলাম। না, হইনি। বরং সেখানকার পচা জমি আর হাওয়ায় মিশেছিল এমন এক অশুভ ইঙ্গিত যে বিস্ময় নয়, আতঙ্ক গ্রাস করেছিল আমায়। হিম হয়ে এসেছিল অন্তরাত্মা। অন্তহীন সেই পুঁতি গন্ধময় প্রান্তরের চারপাশে ছড়িয়ে পচা গলা মাছ। জঘন্য পাঁক থেকে ইতস্তত উঁচিয়ে রয়েছে অবর্ণনীয় অন্যান্য জীবদেহ। যেদিকে দুচোখ যায়, কেবল আঠালো কালো পাঁক ছাড়া আর দেখার কিছু নেই। কান পাতলে শোনা যায় না কোনো শব্দ। মাথার উপরে সূর্য আগুন ঝরাচ্ছে যে নির্মেঘ নিষ্ঠুর আকাশ থেকে, তার রঙও নিচের জলাভূমির মতনই কালো। সে ঊষর ব্যাপ্তি আর নিথর নীরবতার বিভৎসতাকে বর্ণনা করি এমন সাধ্য আমার নেই। অখণ্ড নিস্তব্ধতায় মোড়া বৈচিত্র্যহীন সেই দৃশ্যপটের আতঙ্কে নাড়ি উল্টে আসছিল আমার। শরীরটাকে টেনে নৌকোয় নিয়ে যেতে যেতে Sample complete. Ready to continue?